নমস্কার, শুরু করছি আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান। দেখুন, জীবনে চলতে গেলে সমস্যা আসবেই, এবং রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলতেন যে সমস্যা আমাদের জীবনের অভিশাপ নয়, সমস্যা আসে কারণ সে আমাদের জীবনকে আবার নতুনভাবে গড়তে শেখায়। মানে সমস্যা আসলে পরে আমাদের জীবন কখনোই থেমে যায় না। সমস্যা থেকে আমরা কিভাবে নিজেদেরকে রক্ষা করব সেই ভেবেই কিন্তু আমরা নতুন পথ খুঁজি। এবং আপনার জীবনে যখন সমস্যা আসবে আপনি অবশ্যই নতুন পথের সন্ধান করবেন, কিন্তু সেই পথটি আপনার জীবনে কতটা উপযুক্ত এটা হয়তো আপনি অনেক সময় বুঝতে পারেন না, আর সেই কারণে সমস্যার সৃষ্টি হয়। কিন্তু আপনার গ্রহ নক্ষত্রের অধীনে যেই জীবন, মানে আমাদের জন্মকালীন গ্রহ নক্ষত্রের অধীনে যে আমাদের জীবন চালিত হয়, সেই অনুযায়ী যদি আমরা আমাদের সমস্যাগুলোকে মোকাবিলা করার চেষ্টা করি, তাহলে দেখবেন যে আমরা যেই পথটি ধরলাম সেই পথটি কিন্তু আমাদের সবচেয়ে উপযুক্ত হয়ে ওঠে। আসলে এই যে গ্রহ নক্ষত্রের জায়গাগুলো আমরা নিজেরা বুঝতে পারি না, কারণ সাধারণ মানুষের পক্ষে সেটা বোঝা কখনোই সম্ভব নয়। সে কারণেই আমাদের প্রয়োজন হয় কিছু বিশেষজ্ঞ ব্যক্তিত্বের। এই মুহূর্তে যেমন যাকে পেয়েছি বা যিনি সাথে থাকেন, তিনি জ্যোতিষশাস্ত্রে যেমন পারদর্শীর সাথে কিন্তু তিনি নিজেও, মানে আমাদের জেনারেল যে এডুকেশন সেক্ষেত্রেও তিনি একজন উচ্চশিক্ষিত ব্যক্তিত্ব। তাছাড়াও বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত রয়েছেন। অতএব তার দেখানো পথগুলো কিন্তু আমরা ধরে নিতে পারি যে আমাদের জীবনের যে কারণে আমরা, মানে যখন সমস্যা কবলিত হয়ে তার দ্বারস্থ হই, তার দেখানো পথটা কিন্তু অবশ্যই আমাদের জীবনের সবচেয়ে উপযুক্ত হবে, কারণ তার বুদ্ধিমত্তা, তার বিচার শক্তি, তার বোধ, সমস্ত কিছু নিয়েই কিন্তু তিনি আমাদের সেই পথটি দেখিয়ে দেন। এবং অবশ্যই অভিজ্ঞতা, সেটিও কিন্তু ভীষণভাবে আমাদের জীবনে নতুন কিছু নির্বাচনের ক্ষেত্রে কাজে লাগে। এবং জ্যোতিষার্ণব গৌরব হচ্ছেন সেই ব্যক্তিত্ব যার মধ্যে সবকিছুর পরিপূর্ণতা রয়েছে, এবং তার দেখানো পথ অবশ্যই আপনার জীবনের সবচেয়ে উপযুক্ত পথ বলে আপনি জানবেন। এবং আজকের অনুষ্ঠানেও আপনাদের সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং সেখান থেকে কিভাবে আপনারা বেরিয়ে আসবেন সেই পথের কথা শুনবো। আপনাদের জন্য উপস্থিত আছে জ্যোতিষার্ণব গৌরব। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। দেখুন, আমি শুধু করে দিতে পারবো এগুলো, সেটার থেকে বড় কথা যে যার জন্য প্রতিকার বা কিছু করা হচ্ছে তাকেও কিন্তু সেই রকম হতে হবে। কথা মেনে চলা বলুন, শুনতে হবে সবকিছু যা যা বলবো, এবং তারও ভক্তি বিশ্বাস সেগুলো কিন্তু 100% থাকতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায়, এই আজকে যেমন আমি প্রোগ্রাম করতে যখন আসছিলাম তখন এক ক্লায়েন্টের মানে ফোন এলো, সে কথা বলছে। এবার তাকে কিছু জিনিস আমি করতে বারণ করেছিলাম। যেমন তার সন্তান ছোট, তার সন্তানকে মানে শত্রুতার থেকে প্রবলেম করছে বারবার। আমি তাদের বলে দিয়েছিলাম যে শত্রু কারা, তাদের বাড়ি যাওয়া খাওয়া দাওয়া চলবে না। কিন্তু তাদের রেমেডি করার পরে তারা কিছু মাস ভালোও ছিল, কোনো অসুবিধা নেই। হঠাৎ করে আবার সে একই রকম প্রবলেম শুরু হচ্ছে। কেন হচ্ছে না, আমি দেখলাম যে বারণ করা হয়েছে যেগুলো সেটাই আবার করছে। মানে তাদের বাড়ি গেছে, খাওয়া দাওয়া করেছে, তার শরীরের কিছু অংশ অর্থাৎ চুল দিয়ে বিভিন্ন রকম নিয়ে তার কিন্তু আবার সেই ধরনের ক্ষতি করা হচ্ছে। তাহলে এই জিনিসগুলো করলে তো কোনোভাবেই সম্ভব নয়। একটা ডাক্তারের কাছে গেলেও আপনার যখন ট্রিটমেন্ট হচ্ছে তখন কিন্তু কিছু জিনিস বারণ থাকে। কিছু খাওয়া বলুন, কিছু নিয়ম বলুন, কিছু এক্সারসাইজ করতে বলা হয়, সেগুলো কিন্তু মানতে হবে। তবে গিয়ে কিন্তু আপনার সেই ফল কিন্তু স্থায়ী হবে। স্থায়ী প্রতিকার যেটাকে বলা হয়, তার জন্য কিন্তু কিছু জিনিস মেনে চলা দরকার। আমার নিজের মধ্যে যদি সেই অ্যাওয়ারনেসটা না থাকে তাহলে কিন্তু আমাকে করে দেওয়া সম্ভব নয়। এটা মাথায় রাখবেন যে আমার কাছে এলেন মানেই যে সব সম্ভব, সব করে দেবো তা নয়। কারণ আমিও ভগবান নই, আমিও মানুষ। তো আমি চেষ্টা করতে পারি আপনাকে সেই জায়গায় পৌঁছে দেওয়ার বা ভালো করার, তার সঙ্গে আপনাকেও আমাকে সাপোর্ট করতে হবে। আপনারও সাহায্য দরকার, তবে আমি আপনাকে সেই জায়গায় পৌঁছতে পারবো। যদি সেইভাবে চলতে পারেন অবশ্যই আপনাকে আমি সেটা করব, এবং যেগুলো হবে সেগুলোই বলবো। মিথ্যা আশা দিয়ে কাজ করব না, কারণ সেই জিনিসটা আমার মানে নীতিতে আর কি বাধে, সেটা আমি চলে না। যে জিনিসটা হবে একমাত্র সেটা নিয়েই বলবো আমি। না হলে কিন্তু বলেই দেবো যে মিথ্যে, সেটা নিয়ে খরচা করা বলুন বা আশা করুন সেগুলো রাখবেন না। কারণ সব জায়গা ঠিক করে দেওয়া সম্ভব নয়, এগুলো তো একটা ভগবান প্রদত্ত জিনিস। তাহলে সেখানে
কিছু জায়গা থাকে যেগুলো মানুষের পক্ষে ঠিক করা বা সম্পূর্ণ কাটিয়ে দেওয়া কখনোই সম্ভব নয়। যদি কেউ বলছে জানবেন মিথ্যে কথা। এইটা যদি না বোঝেন তাহলে কিন্তু আপনাদের ঠকা কেউ আটকাতে পারবে না, বারবার ঠকবেন। কেউ ফোনে আছে দেখে বলুন কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি আসানসোল থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কার ব্যাপারে জানবেন? দুর্গাপ্রসাদ ঘোষ। দুর্গাপ্রসাদ ঘোষ, আচ্ছা, কার ব্যাপারে জানবেন? নিজের ব্যাপারে জান। নাম আর ডেট অফ বার্থটা বলুন। নাম দুর্গাপ্রসাদ ঘোষ। ও সরি, হ্যাঁ ডেট অফ বার্থ বলুন। 26/12/1987। 26/12। সময়টা বলুন। সময় হলো সকাল 9:15। আর জন্মস্থান? জন্মস্থান হলো মুর্শিদাবাদে। আচ্ছা, সাথে থাকুন। মুর্শিদাবাদ। বৃহস্পতিবার জন্ম, তাই তো? হ্যাঁ। মকর লগ্ন, বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। আচ্ছা, কি নিয়ে প্রশ্ন আপনার? আমার কোশ্চেন হচ্ছে, মানে আমি না হ্যাঁ। বাড়িতে যখনই থাকছি, আমি বাইরে যখন থাকছি হ্যাঁ। তখন মনে হচ্ছে যেন কেউ আমাকে পিছন পিছন তাড়া করছে, মানে আচ্ছা। সবসময়। আর বাড়ি যখন ঢুকছি তখন মোটামুটি আমি ধরো কিছু করছি কাজ, তো মানে হঠাৎ করে একটা কিছু, মানে কোনো কিছু নেই, একটা জিনিস হয়তো পড়ে গেল, বুঝতে আমার পেরেছি। উপরেই পড়ে গেল, আমি সরে গেলাম, মানে সাইডে পড়ে গেল, মানে এমনি হচ্ছে, বুঝতে পারছি না কি হচ্ছে। মানে ভয় পাচ্ছেন, একটা সোজা কথা। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আপনার ছকটা আমি টিভিতে দেখাচ্ছি, এবার দেখে নিন। ছকটা যদি না জানা থাকে এবার দেখে নিন ছকটা, ঠিক আছে? দেখুন, লগ্নে আপনার বৃহস্পতি বসে আছে, দ্বাদশ স্থানে রবি শুক্র, চতুর্থ স্থানে রাহু, পঞ্চমে চন্দ্র এবং মঙ্গল কেতু এক ঘরে বসে আছে। কোথায়? না, দশম স্থান। ফার্স্ট কথা আমাকে একটা বলুন, আপনার বিয়ে হয়েছে কি? হ্যাঁ, আমার বিয়ে হয়েছে। হয়েছে? হুম। আচ্ছা, কিন্তু যেটা দেখতে পাচ্ছি এখন তো স্ত্রী আপনার সঙ্গে থাকবে না বা কিছু? না না, আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু আমার ডিভোর্স হয়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বাপের বাড়িতে আছে, মানে কোনো মিউচুয়ালি কোনো ডিভোর্স টিভোর্স হয়নি। আচ্ছা, মানে আর কি সেপারেশনে আছে? হ্যাঁ হ্যাঁ। মানে মোট কথা সংসারটা নয় আপনার ঠিক মতো হবে। নেই। হ্যাঁ। হ্যাঁ, কারণ আপনার ছক সেটাই বলছে যে বিয়ে হোক বা না হোক, মানে স্ত্রীর সঙ্গে থাকার কোনো জায়গা নেই এখানে দেখাচ্ছে। আপনার সন্তান স্থানও নেই, সন্তানও হবে না, না, এটাও দেখা বাচ্চা যাচ্ছে। হয়নি এখনো। এবার একটা জিনিস আমি বলছি যে আপনার যা ছক, মঙ্গল যে পজিশনে বসে আছে, আপনার নিশ্চয়ই ভাই রয়েছে এবং তার হ্যাঁ, দায়িত্ব হ্যাঁ, আপনি ভাই নেন। আছে। ভাইয়ের বিয়ে দিয়েছেন এবং তার দায়িত্ব আপনি নেন, তাই তো? হ্যাঁ, ভাই মানে বিয়ে করতে মানে চাইছিল না, কিন্তু হ্যাঁ। আমি জোর করে আমি ওকে বলেছি যে তুই দায়িত্ব নেবো, আমি তাই আচ্ছা, মানে ভাই কিছু করে না, আপনি তাকে বলেছেন যে আমি কিছু দায়িত্ব করে নেবো, না। তুই কর বিয়ে, দিয়ে বিয়ে দিয়েছেন। হ্যাঁ এবং অনেক কিছু প্রপার্টি বা টাকা পয়সাও তাদের নামে করেছেন নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি একটা এমনি ভালো কাজই করি, আমি হ্যাঁ, বলছি না। চাকরির জায়গা আমি দেখতে পাচ্ছি ভালো, সেটা আমি না বললেও হবে, সেটা আমি দেখতে পাচ্ছি ভালো হ্যাঁ, উচ্চপদস্থ আর আমার চাকরি। ভাইকেও আমি মানে সেইভাবে তার মানে প্রপার্টি টপার্টি কিছু কিনে দিয়েছি, তার ওয়াইফের নামেও তাকেও কিনে দিয়েছি। হ্যাঁ, মানে তাহলে এবার যেটা আমি বলছি ভালো করে শুনবেন। আপনার এই ভাই এবং ভাইয়ের বউ সেই দিক থেকে কিন্তু আপনার উপর তন্ত্রক্রিয়া করা হচ্ছে, যেটার জন্য আপনার এই মানসিক জায়গায় আমার প্রবলেম ভাই হচ্ছে। তন্ত্রক্রিয়া করছে। ভাই এবং ভাইয়ের বউ দুজনে, ভাই নিজে জড়িত নয়, কারণ তার হচ্ছে আপনার প্রতি একটা ভালোবাসা বা ইয়ে রয়েছে দেখা যাচ্ছে, কিন্তু হ্যাঁ। সে তার বউয়ের পাল্লায় পড়ে কিন্তু করতে বাধ্য হচ্ছে, যেই কারণে কিন্তু আপনার মানসিক জায়গায় এরকম প্রবলেম হয়েছে। এই যে আপনি দেখছেন কেউ ফলো করছে, এ করছে, এগুলো কিন্তু কেউ করছে না, আপনাকে কিন্তু মানে মনে মানে নার্ভের জায়গাটাকে অ্যাটাক করেছে, ঠিক আছে? যেটার জন্য এই জিনিসটা মনে হচ্ছে যে আপনার একটা ভয় ভীতি চলে এসছে এবং সারাক্ষণ মনে হচ্ছে কেউ আপনাকে আড়াল থেকে দেখছে বা ফলো করছে, ভয় পাচ্ছেন, এই জিনিসগুলো কিন্তু চলে আসছে। এই কারণে এই ক্রিয়াটা করা হয়েছে, ঠিক আছে? এবং এটা করার কারণ হচ্ছে আমি বলে দিচ্ছি, আপনার এই যে সন্তান হয়নি সেটাও কিন্তু বেঁধে রাখা হয়েছে, হতে দেয়নি, এবং সংসার যে হয়নি সেই স্ত্রীকেও কিন্তু বাপের বাড়ি মানে যে রয়েছে, আপনাদের যে সংসার হচ্ছে না সেইটারও কারণ কিন্তু আপনার এই ভাইয়ের বউ। সেদিক থেকেই কিন্তু সে চায় না যে আপনাদের সংসার হোক,
কারণ সমস্ত প্রপার্টি কিন্তু সে নিজের নামে করার চেষ্টায় রয়েছে, যেই কারণে কিন্তু আপনাদের দুজনকেই কিন্তু আলাদা করে সরিয়ে এবং ভবিষ্যতে আপনাকে কিন্তু একদম শয্যাশায়ী বা মৃত্যুযোগের দিকেও ঠেলে দিতে পিছপা হবে না, এটা আমি বলে রাখছি, ঠিক আছে? এই জায়গাটা হয়ে আছে। এবং আপনার নামে রবি শুক্র যেহেতু দ্বাদশে বসে আছে, আপনার ক্যারেক্টার নিয়ে দুর্নাম বদনাম ছড়াবে, যেই কারণেই কিন্তু আপনার এই যে মানে সংসার ভেঙেছে এবং আত্মীয়দের কাছেও কিন্তু উল্টোপাল্টা আপনার নামে বদনাম রটবে। হ্যাঁ 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 স্যার, এটা আমি লক্ষ্য করি। আর হ্যাঁ আমার ভাইয়ের বউ কি হয়েছে মানে আমার প্রতি আমি জানি না, কিন্তু হ্যাঁ আমার নামে মানে আত্মীয়দের কাছে মানে দুর্নাম করে আমি শুনেছি, মনে হতে ওই আত্মীয়দের কাছে শুনেছি। আর এমনি বাড়িতেও দেখছি মানে আগের থেকে ওদের ব্যবহার একটু চেঞ্জ আমার হয়ে প্রতি গেছে। একটা হ্যাঁ কিরকম হয়ে গেছে। হ্যাঁ, ওইটাই বললাম যে তারা সবকিছু নিজের নামে করার জন্য রয়েছে, সেই কারণেই। এবং আমাকে একটা কথা বলুন, আপনার স্ত্রী যে গেছে আলাদা, কি নিয়ে ঝগড়া হয়েছিল? সন্দেহ প্রবণতা বা কিছু এটা নিয়ে তো, যে আপনাকে সন্দেহ হ্যাঁ করতো? হ্যাঁ সন্দেহ। তো সেই জিনিসটাও কিন্তু করা হয়েছে আপনার ভাই এবং ভাইয়ের বউর থেকে। আপনার ভাইয়ের বউ কিন্তু আপনার স্ত্রীকে কিন্তু এইভাবে কিন্তু মানে উল্টোপাল্টা আপনার নামে ছড়িয়েছে বা নাম করেছে, যেটার জন্য কিন্তু তার মনে সন্দেহ ঢুকেছে এবং সে সংসার করতে চায়নি। এই কারণে আপনার যা সম্পত্তি প্রপার্টি যা আছে, বারবার বলছি, ভাই বা ভাইয়ের বউ আর কিছু করবেন না। যেগুলো মানে নেওয়া যায় সেগুলো আলাদা করে মানে ফেরত নেওয়া বা ইয়ে করার ব্যবস্থা করুন। পারলে আপনার সন্তান স্থানটাকে নষ্ট করে দিচ্ছে, সন্তান হতে দেবে না, ঠিক আছে? পারলে কোনো অ্যাডপশন বা স্ত্রীর সঙ্গে জিনিসটাকে আবার ভুল বোঝাবুঝিটাকে মিটিয়ে নিজেদের নামে সমস্ত কিছু করা, সেই দিকে করা হবে। সম্পত্তিগুলো নিজেদের নামে রাখা, এটা কিন্তু দরকার, না হলে কিন্তু প্রবলেম করবে। ভাই বা ভাইয়ের বউকে কিন্তু কোনো সম্পত্তির ইয়েতে কিন্তু রাখবেন না, তাতে কিন্তু আরো প্রবলেম বাড়বে, বারবার বলছি। এই জায়গাটা ঠিক করা যাবে, কিছু কিছু জায়গা যেগুলো বললাম যে আপনাদের এই সংসারটাকে আবার ফিরিয়ে আনা বা টিকিয়ে দেওয়া যাবে, সেটার জন্য কিন্তু কিছু ক্রিয়া করতে হবে, যেটা সামনাসামনি এলে এগুলো নিয়ে আরো আলোচনা করা যাবে ডিটেলসে। সেক্ষেত্রে তখন বলা হবে কিভাবে করতে হবে। এবং বারবার বলছি, ভাইয়ের বউ বা ভাইয়ের বাড়ি থেকে খাওয়া দাওয়ার বা কিছু করবেন না। যদি কিছু দিতেও আসে সেগুলো কিন্তু নেবেন না। আলাদা করে কোনো দরকার রান্নার রোগ রাখুন, কিছু করুন, তার হাতে খান, ঠিক আছে? তাদের বাড়ি থেকে কিছু খাওয়া দাওয়া বা তাদের কোনো জিনিস আপনি নিয়ে ব্যবহার করবেন না। কিছু যদি গিফট দেয় সেগুলো নেবেন না। ঠিক আছে? আচ্ছা, ভালো থাকবেন। এবং জীবন নিজের গতিতে এগিয়ে চলে, কিন্তু এই যে কখন কোনটা ভালো মন্দ এই জায়গাগুলো কিন্তু যারা বুঝতে পারেন না তাদের ক্ষেত্রে সমস্যা আসে। কিন্তু জ্যোতিষশাস্ত্র আমাদের কিন্তু মানে যদি আমরা সময় মতো এসে একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বের সাথে যোগাযোগ করি, তাহলে এই যে আমাদের না বোঝার জায়গাগুলো, আমাদের মানে না অনেক কিছু বোঝার থাকে কারণে যেগুলো আমরা যে আমাদের ভুল কিন্তু পথগুলো অবলম্বন করি, অনেক সেই কিছু জায়গাটা সংশোধন করে যেগুলো দেয়। আমরা নিজেরা কিন্তু বুঝতে পারি না সহজে, হ্যাঁ। যে আমার কোন জায়গায় প্রবলেম আছে, যেটার জন্য আমরা বেশি ভুগি। তো সেগুলো কিন্তু ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে অবশ্যই ছক বিচার করিয়ে হোক, হস্তরেখা বিচার করে হোক, নিউমারোলজি অ্যাপ্লাই করে বা হোরারি শাস্ত্র অ্যাপ্লাই করে, যে কোনো কিছু করে জিনিসটাকে বুঝতে হবে। তবে গিয়ে কিন্তু আপনার সমস্যা কাটবে বা ঠিকঠাক পথে এগোতে পারবেন, নাহলে কিন্তু সম্ভব নয়। একদম, দেখুন মানে কিছু জ্যোতিষ জিনিস আমাদের আজকে সংশোধন করে মানে সচেতন করে হ্যাঁ দেয়। হ্যাঁ অবশ্যই, তবে তো আমরা সেই জায়গা থেকে ঠিকঠাক হতে পারবো না। কোন জায়গায় প্রবলেম আসতে পারে আমি যদি জানি, তাহলে তো আমি সেই জায়গায় সতর্ক হতে পারবো। এবার কিছু জায়গা থাকে যেগুলো একদম মানে অমোঘ, মানে সেগুলো আর ইয়ে করা যায় না, ঠিক আছে? কিন্তু জেনে শুনে তো আমি সেই বিপদের দিকে যাব না, সেটা আমাকে বুঝতে হবে। আজকে যে আলোচনাটা থাকবে কিছু জিনিস, যে নিউমারোলজি অনুযায়ী দেখা যাচ্ছে যে এই বছর যে শেষ মাস ডিসেম্বর মাসটাতে কিন্তু কিছু টাইটেলের কথা আমি বলছি, যেমন দাস, সরকার, ব্যানার্জি, এই তিনটে টাইটেলে যারা আছেন এবং এদের নামের প্রথম অক্ষর যদি এ, এস, পি, টি বা বি দিয়ে তৈরি শুরু হয়, তাহলে কিন্তু রোড অ্যাক্সিডেন্ট বা মানে দুর্ঘটনার ভয় কিন্তু রয়েছে ডিসেম্বর মাস, এবং তারপরেও ফেব্রুয়ারি মার্চ মাস অবধি কিন্তু জায়গাটা থাকবে। সেক্ষেত্রে খুব সাবধান হয়ে যাবেন। এই সময়টা মানে 2026 সালের মার্চ মাস অবধি কিন্তু ডিসেম্বর থেকে থাকছে, তা সেই জায়গাটা একটু সাবধান হতে হবে। কি কি দরকার সেগুলো মানে অ্যাস্ট্রোলজির সঙ্গে যোগাযোগ করে জায়গাগুলো ঠিক করে নেবেন। আর নিউমারোলজি অনুযায়ী এটা কিন্তু আসছে। এবার দেখুন, ভালো থাকার জন্য নেক্সট ইয়ারটা যাতে ভালো করে শুরু হয়, সেটার জন্য আপনারা একটা নিউমারোলজি অনুযায়ী কাজ করতে পারেন। সেটা হচ্ছে ডিসেম্বর মাসের যে রবিবারগুলো থাকছে, সেই রবিবারগুলোতে আপনি কি করবেন, কিছু নাম্বার আপনাকে আমি বলছি। প্রথমে হচ্ছে এটা করবেন
46J এই সংখ্যাটা রবিবার দিনে লাল কালিতে একটা সাদা কাগজে লিখুন 108 বার, লিখে সেটা ঠাকুরের আসনে রেখে দিন। যে রবিবারগুলো পড়ছে সেই রবিবারগুলোতে এটা করবেন। প্রথমটাই 46J, তারপরেরটাই 64 এবং মানে A 64A এই সংখ্যাটা লিখবেন। তারপরে রবিবারে যেটা করবেন 82J, এই তিনটে সংখ্যায় ঘুরিয়ে ফিরিয়ে লিখবেন। ঠিক আছে, যে রবিবারগুলো পড়ছে সেগুলোতে কিন্তু এই সংখ্যাগুলো লেখার চেষ্টা করবেন। লাল পেন দিয়ে সাদা কাগজে 108 বার করে লিখে পরপর 3টে রোববার অন্তত করতে হবে। এই জিনিসটা ডিসেম্বরে করুন, তাতে কিন্তু 2026 সালটা শুরু হবে ভালোভাবে। সেই জিনিসটা কিন্তু আপনাদের মানে বলা, কারণ এটা হচ্ছে নিউমারোলজি অনুযায়ী আসছে, তো সেটা কিন্তু বুঝে চলুন। তাতে কিন্তু প্রথম যে শুরুটা সেটা ভালো করে করতে পারবে, কারণ পরের বছরটা হচ্ছে রবির, কারণ সংখ্যাটা দেখেই বোঝা যাচ্ছে 10 আসছে, অর্থাৎ 1, তাহলে 1 হচ্ছে রবির সংখ্যা। তাহলে রবির সংখ্যাতে যে নাম্বারগুলো বললাম সেগুলো কিন্তু রবির সঙ্গে কানেক্টেড। এগুলো দিয়ে যদি করা হয় তাতে কিন্তু মানে একটা ভালো শুরু কিন্তু আপনি করতে পারবেন। এবং অবশ্যই পরের বছরটাই আপনাকে কিন্তু সূর্য প্রণাম মাস্ট, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সূর্য প্রণাম কিন্তু করতেই হবে, নিজের আয় উন্নতি, শরীর স্বাস্থ্য ভালো থাকা বা পারিবারিক উন্নতির জন্য জিনিসগুলোকে বুঝতে হবে। কে আছেন ফোনে দেখি? বলুন, কে আছেন? হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ আমি সুধীর দত্ত বলছি। সুজিত দত্ত, আচ্ছা বলুন বলুন। হ্যাঁ আমি আমার সম্বন্ধে, আপনার সম্বন্ধে জানবেন, একটু জোরে কথা বলুন। হ্যাঁ আমি আমার সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, জন্ম ডেট অফ তারিখ? বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ 1/5/1989। সময়? সময় দুপুর 12টা দুপুর 12টা? 12:30। আর জন্মস্থান? 12:30। হ্যাঁ, জন্মস্থান কলকাতা। ঠিক আছে। সোমবারে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ সিংহ লগ্ন, কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্রের 4র্থ চরণ। দেখুন এখন তো সময়টা খুবই খারাপ আপনার, বিশেষ করে আর্থিক জায়গা, বিজনেস বা ইয়ে যদি থাকে খুব মানে হ্যাঁ, প্রবলেমের জায়গা। আমার বলছি দাদা, বলছি, হ্যাঁ আমার একটা বিজনেস ছিল, হ্যাঁ এটা আমাদের বাবার। হ্যাঁ তো সেই বিজনেসটা আমি চাকরি করতাম। তো বাবার বিজনেস, বাবার যেহেতু একটু বয়স হয়ে গেছে তার জন্য আমাকে দায়িত্বটা নিতে হয়। ব্যবসা খুব আচ্ছা। ভালো চলছে, এই দীর্ঘ 1 বছর মানে পুরো একদম ডাউনে চলে আসে। দেখুন ফার্স্ট কথা যেটা বলি, আপনার সময়টা এমনি খারাপ সময়। সিংহ লগ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা ঢাইয়া চলছে, কুম্ভ রাশির ক্ষেত্রে 7.5 লাস্টেজ। ঠিক আছে, এই দুটো তো খুবই মানে খারাপ জায়গা। আপনার ছকে শনি বক্রী, আপনার ছকটাকে আমি ইয়েতে দেখাচ্ছি, আপনি একটু দেখবেন ভালো করে, টিভি স্ক্রিনে আমি দেখাচ্ছি। দেখুন আপনার যেটা দেখা যাচ্ছে লগ্নে কেতু, একাদশে মঙ্গল, দশমে বুধ বৃহস্পতি এবং নবমে রবি শুক্র। ঠিক আছে, দেখুন নবমে রবি শুক্র জায়গাটা খুব একটা ভালো নয়, মানে ভাগ্যস্থানে দারিদ্র যোগ, বুঝতে পারছেন? ভাগ্যস্থানে দারিদ্র যোগ খুব খারাপ জায়গা। এবং দশমে যে বৃহস্পতি আছে এটা কিন্তু বোঝায় যে কর্মস্থান, মানে চাকরি বাকরি। আপনার যেটা দেখাচ্ছে, আপনি কি ইঞ্জিনিয়ারিং নিয়ে কিছু পড়েছেন বিদেশ বা কোথাও বাইরে? আমি ইঞ্জিনিয়ারিং বাইরে পড়েছেন তো? একদম। কারণ জন্মস্থান থেকে দূরে গিয়ে দেখাচ্ছে বিদেশের ইয়ের যোগ। ঠিক আছে, কিন্তু তারপরে চাকরি বাকরি করতে করতে ছেড়ে দিয়েছেন, বিজনেসে ঢুকেছেন। কিন্তু আপনার ছকটা আমি বলে রাখি বিজনেসের জন্য নয়। ঠিক আছে, সেই কারণে এই সমস্যাটা এসছে। আপনার ছক বিজনেসের জন্য নয়। আপনি যদি কর্ম করতেন, মানে চাকরির ইয়েতে থাকতেন, আপনি কিন্তু অনেক উঁচু জায়গায় পৌঁছতে পারতেন। চাকরির জায়গাটা খুবই ভালো ছিল, কিন্তু নিজের ইয়েতে নষ্ট করেছেন। এগুলো একটু দেখে ডিসিশন নেওয়া উচিত যে আমি কোন দিকে এগোবো। এই কারণে আমি বারবার বলি যে কোনো কিছু করার আগে একটু ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে বা আলোচনা করে নেওয়া উচিত। আমার সঙ্গে করতে হবে এমন কোনো কথা নেই। আপনার কাছাকাছি যাকে পাচ্ছেন, ভালো কোনো অ্যাস্ট্রোলজার যার প্রতি আপনার বিশ্বাস ভরসা আছে, যে ঠিক করে ছকটাকে বিচার করবে। শুধু ওই এই বলে দিলাম, ওই বলে দিলাম, আন্দাজে বললাম, ওইরকম নয়।
মানে আপনি একটা ফুল বলুন কি নাম বলুন এই বলুন বয়স বলুন তাতে হয়ে যাচ্ছে, ওতে কিন্তু বারবার বলে দিচ্ছি অ্যাকুরেট জিনিস পাবেন না। যদি কেউ বলেও সেগুলো কিন্তু আন্দাজ, ওগুলো কিন্তু অ্যাকুরেট বিচার হয় না। অ্যাকুরেট বিচার না হলে সেখানে কিন্তু অ্যাকুরেট প্রতিকার পাবেন না আপনি। এক্সাক্ট যে কি সমস্যা, এই যে ডাক্তাররাও মানে যে কোনো কিছু করার আগে একটা টেস্ট করাতে বলে, তারাও কিন্তু আন্দাজে দিয়ে দিতে পারতো, আন্দাজে দেয় না কেন? তাতে কিন্তু যদি সেই রোগটা না হয় বা অন্য কোনো প্রবলেম হয় সেটা কিন্তু ধরা পড়বে না। তো সেই কারণেই কিন্তু একটা ডায়াগনোসিসের দরকার হয়। এবং অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে ডায়াগনোসিস বলতে এই যে চার্ট বিচার বা আরো যে বিভিন্ন বিচারগুলো রয়েছে এর সঙ্গে আনুষঙ্গিক, সেগুলোকে গুরুত্ব দেওয়া। ওই আন্দাজে নাম বয়স বা আপনার মায়ের নাম এইসব শুনে বলা, এগুলো কিন্তু বারবার বলে দিচ্ছি মানে জ্যোতিষীয় মানে ঠিকঠাক পদ্ধতি নয় ওগুলো। হ্যাঁ, ওগুলো হচ্ছে মানে ওই তো বললেন যে আন্দাজে বা কাছাকাছি। দেখুন এইগুলো কিভাবে হয় সেটা আপনি নিজেও বলতে পারবেন, ওটা আমি একটু পরে বলছি সেটা নিয়ে। কিন্তু এইটা যেটা বলা যে আপনার ছক কিন্তু মানে মানে ব্যবসার জন্য নয়। না মানে আমি আমার গ্রামের বাড়ি, তো গ্রাম থেকে একটু টাউনে গিয়ে বা একটা ফ্ল্যাট নিয়েছিলাম। হ্যাঁ, নতুন কোন জায়গা কিনে বাড়ি ফাড়ি করেছেন বা ফ্ল্যাট কিনেছেন? হ্যাঁ, এবং সেটা হচ্ছে দেখা যাচ্ছে 1-1.5 বছরের মধ্যে, তাই তো? একদম একদম ওইটাই করার পর থেকেই দেখছি আস্তে হবেই, স্বাভাবিক। কারণ আপনি যেখানে ঢুকেছেন সেখানে বাস্তু দোষ, ঠিক আছে? আপনার বাস্তু দোষ রয়েছে ভয়ঙ্কর, যেই কারণে এই বিজনেসের জায়গাটা যাও বা চলতো সেটাও নষ্ট করে দিয়েছে, ঠিক আছে? আপনার এখন যে অবস্থায় চলে এসছে এটা কিন্তু আপনার নিজের যে ছকে ভাগ্যস্থান খুবই খারাপ, নবম স্থান, এবং তার সঙ্গে দেখা যাচ্ছে আপনার বাস্তুর দোষ, প্রবল বাস্তুর দোষ, ঠিক আছে? যেই জিনিসটার জন্য প্রবলেম করে দিচ্ছে। তো জায়গাটাকে চেঞ্জ করতে হবে এবং বাস্তুর একটা যোগ্য করে জায়গাটাকে ঠিক করতে হবে। আপনি যোগাযোগ করবেন, এই জিনিসগুলো ঠিক করে দেওয়া সম্ভব, ঠিক আছে? ঠিক। একদম নিশ্চয়ই আপনি যোগাযোগ করবেন, এবং যারা যোগাযোগ করতে চাইছেন আপনারা অবশ্যই বুকিং নাম্বারটাকে ফলো করবেন। আপনার কাছাকাছি চেম্বারে আপনি পৌঁছে যাবেন, আর দূরের বন্ধুদের জন্য ডিসেম্বর মাসে যেটা হচ্ছে বলা যে ডিসেম্বর মাসে বা তারপরে 2026 সালে কিন্তু মানে বাড়ির রঙের উপর একটা এফেক্ট, যেটা আমি বলছি বাড়ির রঙে যদি বাইরের রংটা যদি সাদা হয়, ঠিক আছে, তাহলেও কিন্তু আর্থিক জায়গায় কিছু প্রবলেম আসবে 2026 সালটাতে। বাড়ির বাইরের রং যদি সাদা হয় তাতে কিন্তু একটা মানে আর্থিক জায়গার একটা সমস্যা দেখা দিতে পারে। এবং যদি মানে মানে নীল বা কিছু রং যদি থাকে, ডিপ নীল বা নীলের বিভিন্ন শেড, এইগুলো যদি বাড়ির মধ্যে থাকে তাহলেও কিন্তু আপনার বাড়ি বা আপনার ব্যবসার জায়গায় যদি এই রংগুলো থাকে, মানে আপনার ঘরের রং বা আপনার দোকানের রং বা যেখানে ব্যবসা করছেন সে গোডাউনের রং, যদি এইগুলো হয় তাহলে কিন্তু সাবধান, 2026 সালে কিন্তু আর্থিক কোনো ক্ষয়ক্ষতি হতে চলেছে। এই জায়গাগুলো কিন্তু রয়েছে নিউমারোলজি এবং মানে প্ল্যানেটারি পজিশন, সেগুলো থেকে এগুলো বোঝা যাচ্ছে। এই জিনিসটা কিন্তু একটা ব্যাপার। আচ্ছা, আর একটা যেটা জিনিস বলছিলাম যে নাম দেখে ফুল দেখে ওগুলোর কি বলুন তো আন্দাজে আপনি নিজেও করতে পারবেন একটু সাইকোলজি বুঝলেই। ধরুন আপনার কেউ যে ফোন করেছে হয়তো 20-22 বছর বয়স করেছে, কি সমস্যা, এরকম বয়সের সমস্যা কি হয় ম্যাক্সিমাম, যে তার চাকরি বা কেরিয়ারের জায়গা নিয়ে হচ্ছে সাধারণত জিজ্ঞেস করবে একটা ছেলে, সেটার জায়গায় প্রবলেম জন্য সে জিজ্ঞেস করছে, তাহলে আপনি সেটা মোটামুটি মানে 100টার মধ্যে 90টাই এই একই প্রবলেম আসবে, সেটা বিরাট কোনো ব্যাপার নয়, ঠিক আছে? কেউ ধরুন আপনাকে 25 বছরে ফোন করেছে কোনো মেয়ে বা কিছু, 26 বছর 28 বছরে, হয়তো তার বিয়ের জায়গা বা চাকরির জায়গা, এইগুলো দেখে এইভাবে আন্দাজে কিন্তু জিনিসটা হয়, যেটা কিন্তু কোনো অ্যাকুরেট মেথড নয়, এটা কিন্তু বারবার বলছি, ঠিক আছে? তো এইগুলো থেকে সাবধান, তাহলে কিন্তু ঠকবেন না। একদম। আজকের পর্ব এতটুকুই। আমাদের অনুষ্ঠানের সাথে থাকুন আর প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।